যাই হোক, আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আরো একটি কবিতা নিয়ে কবিতার আলোচনা করব আজকে। আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমরা ক্লাস 9-এ যে সকল গদ্য কবিতা পাঠ করেছো সেই গদ্য কবিতার মানে গুরুত্বপূর্ণ গদ্য ও কবিতাগুলো আগে আলোচনা করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে একটি ছোট কবিতা অথচ খুবই তাৎপর্যপূর্ণ, অর্থ বহন করে সেই ধরনের একটি কবিতা নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সেই দিন এই মাঠ। কবি জীবনানন্দ দাশ রচিত কবিতা সেই দিন এই মাঠ। ঠিক আছে, এই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হবে। কবিতাটা দেখে মনে হয় খুবই ছোট, তবে ছোট হলেও এর কবির যে চিন্তা ভাবনা, কবির যে এই কবিতায় যে ধরনের তার যে মনোভাব ব্যক্ত করেছেন তার গভীরতা অনেক বেশি। সুতরাং ছোট হিসেবে একে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো আমরা দেখব এই কবিতায় মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে জানতে পারবো। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের সৌন্দর্য পিপাসু সত্তার চিরন্তনতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো। বাংলার নৈসর্গিক পরিবেশের প্রতি কবির মমত্ব বোধ, এই বিষয়গুলো আমরা এই কবিতা থেকে জানতে পারবো। প্রথমে আমরা কবি পরিচিতি জানবো। মূল কবিতা যাওয়ার আগে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কয়েকটি তথ্য আমরা জেনে নেব। যার জন্ম হয়েছিল 1899 সালে বরিশালে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। কবির পিতা মাতা, পিতার নাম সত্যানন্দ দাশ এবং মাতার নাম কুসুম কুমারী দাস। তোমরা নিশ্চয় জেনে থাকবে যে কবি জীবনানন্দ দাশের মাতাও একজন কবি ছিলেন এবং তিনি ছিলেন স্বভাব কবি। কবি জীবনানন্দ স্বভাব কবি মানে কি? স্বভাব কবি মানে হচ্ছে যে তিনি স্বভাবতই কবিতা লিখতেন। মানে কবি জীবনানন্দ দাশের মায়ের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, আমি দেখেছি যে তিনি রান্না করছেন, রান্না করতে করতে কবিতা লিখছেন। ঠিক আছে, অথবা ঘরের কোনো কাজ করছেন, তখন তিনি কাজ করতে করতে কবিতা লিখছেন। এই যে এই ধরনের মানে যখন মনে হয় তখনই তিনি কবিতা রচনা করতেন। তো এই ধরনের কবিদের যে বৈশিষ্ট্য থাকে তাদেরকে বলা হয় স্বভাব কবি। ঠিক আছে, শিক্ষা ও পেশা দেখো, জীবনানন্দ দাশ 1915 সালে বরিশালের ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক, 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ, 1919 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করার পর তিনি অধ্যাপনা শুরু করেন। অর্থাৎ তিনি ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন এবং ইংরেজির শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার যে সকল উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে তার মধ্যে দেখো, কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারা তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। উপন্যাস দেখো, দুটি উপন্যাস, মাল্যবান এবং সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থর মধ্যে রয়েছে কবিতার কথা। এই যে উপন্যাস এবং কবিতার কথা, এই নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে। কবি জীবনানন্দ দাশ 1954 সালে 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। ঠিক আছে, কবির মৃত্যু খুব অল্প বয়সে তিনি মারা যান দুর্ঘটনা। ট্রাম জিনিসটা কি? ট্রাম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ট্রেনের মতো, ট্রেনের সদৃশ এক ধরনের বাহন, গণপরিবহন। ঠিক আছে, আমাদের ঢাকা শহরে যেরকম বাস চলে, কলকাতাতেও বাস চলে, তবে ট্রামও চলে। ঠিক আছে,
ট্রেনের মতো রেল লাইনের মতো এরকম রাস্তা থাকে এবং সেখানে এই জাতীয় যে পরিবহন সেটি চলে। এই পরিবহনের নামই হচ্ছে ট্রাম। এবং জীবনানন্দ দাশ এই ট্রামের সামনে পড়েন। ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। অনেকেই জীবনানন্দ দাশের এই মৃত্যুকে আত্মহত্যার সঙ্গে মানে আত্মহত্যা বলতে চেয়েছেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? কারণ ট্রামে সাধারণত দুর্ঘটনা কম ঘটে, তো সেই হিসেবে ট্রামের দুর্ঘটনা মানে ট্রামের সামনে যে পড়া, এটা আসলে একটু অস্বাভাবিক বলেই অনেকের কাছে মনে হয়েছে। কারণ ব্যক্তিগত জীবনে জীবনানন্দ দাশ বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে তিনি তার জীবন পার করছিলেন। ঠিক আছে, তার পারিবারিক, তার দাম্পত্য জীবন, তার আর্থিক অবস্থা সব বিবেচনায় মোটামুটি জীবনানন্দ দাশ একটু নড়বড়ে অবস্থার মধ্যে ছিলেন, যার কারণে তার এই মৃত্যুটাকে অনেকেই সন্দেহ দৃষ্টিতে দেখেন যে তিনি আসলে দুর্ঘটনায় মারা যাননি, তিনি সম্ভবত সুইসাইড করেছেন অথবা আত্মহত্যা করেছেন। ঠিক আছে, তো তার এই সুইসাইড বা আত্মহত্যার বিষয়টি তার বিভিন্ন কবিতার মাধ্যমে কিন্তু তিনি এর আগে ফুটিয়ে তুলেছেন। তার একটি কবিতা আছে 8 বছর আগের একদিন। এই কবিতায় এই আত্মহত্যার প্রসঙ্গেও তিনি তুলে নিয়ে আসছেন। ঠিক আছে, তো যাই হোক, কবি জীবনানন্দ দাশের কবিতা তোমরা যদি অনেক বেশি পড়ো তাহলে বুঝতে পারবে যে তার লেখার মধ্যে কেবল আমরা হয়তো জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি হিসেবে জানি, সৌন্দর্যের কবি হিসেবে জানি, প্রকৃতির কবি হিসেবে জানি, তবে এর বাইরেও জীবনানন্দ দাশ আরো অনেক বিষয় নিয়ে কবিতা লিখেছেন। তার কবিতার মধ্যে জীবন, মৃত্যু, তারপর এরকম আধ্যাত্মিক অনেক বিষয়গুলো তিনি ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, ওকে, আমরা এখন কবিতার আলোচনাতে যাওয়ার আগে এই কবিতায় ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ, সেগুলোর অর্থ আমাদের জানতে হবে। যেমন স্তব্ধ। স্তব্ধ মানে কি? স্তব্ধ মানে হচ্ছে একেবারে নিশ্চল হয়ে যাওয়া, একদম থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, নিঃসাড় হয়ে যাওয়া। নক্ষত্র। নক্ষত্র শব্দের অর্থ নিশ্চয়ই জানো তোমরা, তারা বা তারকা, আকাশের যে তারকা রাজি সেটি হচ্ছে নক্ষত্র। কলরব। কলরব মানে হচ্ছে যে কোলাহল, সম্মিলিত সুর, গুঞ্জন, মানে অনেক মানুষ এক জায়গায় হলে যে একটা সম্মিলিত সাউন্ড হয়, আওয়াজ হয়, সেটি হচ্ছে কলরব। লক্ষ্মী পেঁচা। ছবিতে দেখো, লক্ষ্মী পেঁচা হচ্ছে সুলক্ষণযুক্ত পাখি। এটাকে এই যে পেঁচা, একে লক্ষ্মী বলা হয় কারণ এর সঙ্গে পৌরাণিক একটা বিষয় জড়িত আছে। আমরা একটু পরে সেই ব্যাখ্যাটা দেখব, সামনে পাবে। খেয়া নৌকা, বুঝতে পারছো, খাল বা নদী পারাপারের জন্য নৌকা। বেবিলন। বেবিলন হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত একটি সভ্যতার নাম। ঠিক আছে, বর্তমান যে ইরাক যে দেশ, এই অঞ্চলের একটি সভ্যতা ছিল বেবিলন সভ্যতা। ঠিক আছে, তো যে সভ্যতা এখন আর নেই, ধ্বংস হয়ে গেছে। এখন আমরা কবিতার পাঠে যাই। সময় যেহেতু আমাদের কম বাধা, তো সেই হিসেবে একটু সময় লাগবেই কবিতাটা বিশ্লেষণ করতে। তো একটু খেয়াল করো, কবি বলছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। অর্থাৎ ছবিটা একটু খেয়াল করো, সেই দিন এই মাঠ, কবি কোন একটা দিনের কথা বলছেন। বলছে কোন এক দিন, যেদিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই মাঠ বলতে কবি প্রকৃত পক্ষে শুধু নির্দিষ্ট কোনো মাঠকে বোঝান নাই, তিনি বাংলার প্রকৃতিকে ইঙ্গিত করেছেন। এই নদী নক্ষত্রের তলে, অর্থাৎ চরণ দুটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে আসলে স্তব্ধ মানে কি, যে একেবারে নিশ্চুপ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া। তো কবি বলছেন যে সেই দিন অর্থে কবি সময়ের একটি প্রেক্ষিতকে তুলে ধরেছেন, একটি সময়, ভবিষ্যতের একটি সময়কে তিনি স্মরণ করছেন, মনে করছেন। সেটা কি, যে তিনি জানেন যে সময় প্রবাহমান, অর্থাৎ সময় সবসময় বয়ে চলে, সময় কিন্তু থেমে থাকে না।
তাই নদীর স্রোত বা বাতাসের মতো সেও অনবরত বয়ে চলে। তবে কবি ফিরে গেছেন ভবিষ্যৎকালের কোনো সময়ে। তিনি বিশ্বাস করেন রূপময়, রহস্যময় ও প্রকৃতি সেদিনও তার স্বরূপকে উজ্জীবিত রাখবে। আজকের মতো সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে প্রতীক্ষা করবে মানুষের জন্য। অর্থাৎ কবি অনাগত একটি দিনের কথা বলছেন, ভবিষ্যতের কোনো দিনের কথা বলছেন, যে দিনে এই নদী, নক্ষত্র, প্রকৃতি এগুলো নিশ্চুপ হয়ে যাবে না, এগুলো থেমে যাবে না। সেগুলো কি করবে? এগুলো সেই সময়ও, সেই ভবিষ্যতের সেই সময়ও তার সেই রূপ, রহস্য এবং সৌন্দর্য দিয়ে মানুষকে এই পারিপার্শ্বিক পরিবেশকে উজ্জীবিত রাখবে। বুঝতে পেরেছ? মানে প্রকৃতি তার যে অপরন্ত সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো বন্ধ করে দিবে না, সেই সৌন্দর্য কখনো থামিয়ে দিবে না। ঠিক আছে? তো কবি সেই উপলব্ধির কথা এখানে প্রথমে বলছেন। তো আমরা দেখবো যে আসলে সেই দিন বলতে আসলে কবি কি বলছেন। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সেদিনও দেখিবে স্বপ্ন, মানে স্বপ্ন দেখা, মানে এটা একটা একটা কি বলা যায়, যে স্বপ্ন সবসময় চিরন্তন। ঠিক আছে? স্বপ্নের কখনো শেষ হয় না, বিনাশ হয় না। তো সেই যে স্বপ্ন দেখার যে ইচ্ছা, যে স্বাদ, এই ইচ্ছা কখনোই অপূরণ থাকবে না, এই ইচ্ছা চলতেই থাকবে। তো কবি বলছেন যে স্বাদ অর্থাৎ ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমরা জানি স্বাদ শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। সোনার স্বপ্ন বলতে মূল্যবান স্বপ্নের কথা বোঝানো হয়েছে। সময়ের আবর্তনে কেউ পৃথিবীতে স্থির ও স্থায়ী হবে না। সেটা দেখো, মানুষ যখন জন্ম নিয়েছে তখন প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে, তাই না? তো সময়ের আবর্তনে, মানে সময় যখন পরিবর্তিত হবে, সময় যখন চেঞ্জ হবে, তখন মানে যার সময় যখন শেষ হবে তখন তাকে চলে যেতে হবে। অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে না। শুধু মানুষ নয়, কোনো প্রাণী বা কোনো জীব চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে না। কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরেও মানুষের সেই স্বপ্ন দেখার যে ইচ্ছা, স্বপ্ন দেখার যে স্বাদ, সেটা বন্ধ হয়ে যায় না। কিন্তু তার জন্য থেমে থাকে না কোনো কল্পনা বা স্বপ্নের বয়ান। অর্থাৎ মানুষের স্বপ্ন দেখা বা কল্পনা, এই কল্পনা স্বপ্ন কখনোই থেমে যায় না। কবির কল্পনার মধ্যে রয়েছে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্যের ভান্ডার। সে ভান্ডার কখনো ফুরাবার নয়, কখনো হারাবার নয়। প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সব সময় নতুন করে প্রতিভাত হবে। অর্থাৎ কবি প্রকৃতি নিয়ে যে স্বপ্ন দেখেন, যে কল্পনা করেন, সেই কল্পনার জগৎ, সেই স্বপ্নের জগৎ কখনো ফুরিয়ে যাবে না, কখনো শেষ হবে না। অর্থাৎ কবি যখন এই পৃথিবীতে, প্রতিভাত মানে কি? প্রতিভাত প্রকৃতির বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে সে স্বপ্ন পৃথিবীতে সবসময় নতুন করে প্রতিভাত হবে। অর্থাৎ মানে এটা চলতেই থাকবে। ঠিক আছে? মানে নতুন নতুন করে নতুন ভাবে প্রকৃতি তার আপন সৌন্দর্য নিয়ে বিচরণ করবে। প্রতিভাত হবে মানে এটাই বোঝানো হচ্ছে যে সৌন্দর্য তার, প্রকৃতি তার সৌন্দর্য বিলাতেই থাকবে। ঠিক আছে? নতুন নতুন করে। তো যাই হোক, মানে ব্যাপারটা কি, যে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই। মানুষের মৃত্যুর সঙ্গে প্রকৃতির যে প্রবাহমানতা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করেছে, মানুষের মৃত্যু হবে, কিন্তু প্রকৃতি তার আপন মহিমায়, আপন বেগে সে চলতে থাকবে। তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা সে বিলাতেই থাকবে। সৌন্দর্য সে সবার মাঝে ছড়িয়ে দিবে। তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের ভান্ডার আছে অফুরন্ত, যার কোনো শেষ নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো ধ্বংস নেই। তো কবি সেই শাশ্বত চিরন্তন সত্যটাই এখানে বোঝানোর চেষ্টা করেছেন। ওকে, এইবার দেখো, আমরা যে বলছিলাম যে কোন দিনের কথা বলা হচ্ছে, তো কবি এবার বলছেন যে আমি চলে যাব বলে। আমি চলে যাব বললে কবি এখানে আসলে
কবির মৃত্যুকেই নির্দেশ করেছেন। ঠিক আছে, অর্থাৎ কবি যেদিন থাকবেন না, কবি যেদিন চলে যাবেন, সেদিন কি হবে দেখো, চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। কবি জীবনানন্দ দাশের এই একটি বৈশিষ্ট্য যে তিনি প্রকৃতির খুব ক্ষুদ্র অনুষঙ্গগুলোকে তার সৌন্দর্যের ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করেন। তো সেখানে দেখো চালতা ফুলকে তিনি উপস্থাপন করেছেন, যে কবি এমন একটি সৌন্দর্যের প্রসঙ্গ এখানে নিয়ে আসছেন। দেখো যে সকালবেলা একদম ভোরবেলা যখন শিশিরের জল পড়ে চালতা ফুল ভিজে ওঠে, নরম একটি গন্ধের ঢেউ মানে প্রতিফলিত করে। তো এই যে ঘটনা, প্রকৃতির এই যে স্বাভাবিকতা, এটাকে জাস্ট তুমি চিন্তা করে দেখো যে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক একটি স্বাভাবিকতা। ঠিক আছে, তো কবি বলছেন যে আমি চলে যাব বলে, অর্থাৎ আমার মৃত্যু হবে বলে, অর্থাৎ আমি এই কি বলবো, এই পৃথিবী ছেড়ে যাব বলে এই যে প্রকৃতির যে ছোট ছোট অনুষঙ্গ বা প্রকৃতির যে নৈমিত্তিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কি থেমে যাবে? শিশির কি আর পড়বে না? শিশির কি পড়ে আর ফুলকে ভিজাবে না? সে কি নরম গন্ধ বিলাবে না? কবি প্রশ্ন করছেন। এখানে উত্তর হিসেবে আমরা বলতে পারি দেখো যে অবশ্যই প্রকৃতি তার সেই কর্মকাণ্ড বন্ধ রাখবে না, কর্মকাণ্ড সে চালিয়ে নিবে। দেখো শিশির অর্থাৎ নিহার বা হিম, আমরা জানি যে সকালবেলা একেবারে ভোরবেলা যে ঘাসের উপরে, পাতার উপরে, গাছের উপরে যে বিন্দু বিন্দু পানির কণা পড়ে, সেটা হচ্ছে শিশির। তো কবি বলছেন, মানে বোঝাতে যাচ্ছেন যে প্রকৃতির ছোট থেকে ছোট জিনিসের সৌন্দর্য কবির কাছে অধরা নয়। অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে কবি জীবনানন্দ দাশের দৃষ্টিচক্ষু এমন সূক্ষ্ম যে তার চোখে একেবারে প্রকৃতির সর্বকনিষ্ঠ অনুষঙ্গ অধরা নয়। অর্থাৎ তিনি সামান্য যে শিশির, একেবারেই কি বলবো যে প্রকৃতির একেবারে ছোট্ট একটি অনুষঙ্গ, সেই শিশিরের প্রসঙ্গ কবির কাছে অনেক সৌন্দর্যের বিষয় হিসেবে ফুটে উঠেছে। তাই শীতের শিশির বা চালতা ফুলের সৌন্দর্য তার চোখ থেকে হারিয়ে যায়নি। আর চালতা ফুলের উপর শিশির বিন্দু পড়ছে, তখন তার আরো রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করেছে। কবি মনে করেন পৃথিবীতে তার থাকা না থাকার উপরে এ সৌন্দর্য নির্ভর করে না। এখানে প্রকৃত কথাটা যে কবি পৃথিবীতে তিনি বেঁচে থাকুক বা না থাকুক, সেটার সঙ্গে প্রকৃতির এই যে লীলা খেলা, প্রকৃতির যে স্বাভাবিক সৌন্দর্য, সেই বিষয়গুলো আসলে সম্পর্কিত নয়। অর্থাৎ কবি পৃথিবীতে এখন আছেন, ভবিষ্যতে হয়তো কোনোদিন থাকবেন না, কিন্তু প্রকৃতির এই যে শিশির পড়া, শিশির যে চালতা ফুলের গায়ে পড়ে একটা আলাদা সৌন্দর্য ফুটায়, এই যে কর্মকাণ্ড, এটা চলতেই থাকবে। এটা কবির মৃত্যুর সঙ্গে সঙ্গে থেমে যাবে না। এই সৌন্দর্য চিরকালীন এবং প্রকৃতিতে তা সময়ের পর সময় থেকে যাবে, অর্থাৎ অফুরন্ত সময়। আমরা কেউই জানি না ভবিষ্যতে কত সময় পর্যন্ত এই প্রকৃতি তার সৌন্দর্য বয়ে বেড়াবে, অর্থাৎ প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে বেড়াবে। তো সেই সময়টা একেবারে কল্পনা করা যায় না। অর্থাৎ কবিও সেই সত্যটাই এখানে বোঝাতে চেয়েছেন। সেটি কি, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, সেই মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে প্রকৃতি তার স্বাভাবিক যে কর্মকাণ্ড, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যা দেখি, গাছপালা, নদী নালা, পশু পাখি, নদী, নক্ষত্র, চন্দ্র, সূর্য, যত ধরনের প্রাকৃতিক উপাদান রয়েছে, সেই প্রাকৃতিক উপাদানগুলো তার স্বাভাবিক ক্রিয়া করতে থাকবে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মী চিত্তরে? কবি আবারও প্রশ্ন করছেন যে আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, তাহলে যে লক্ষ্মী পেঁচা, এই লক্ষ্মী পেঁচা কি গান গাবে না তার লক্ষ্মী চিত্তরে? অর্থাৎ দেখো, লক্ষ্মী পেঁচা হচ্ছে, লক্ষ্মী পেঁচা, পেঁচা এক ধরনের পাখি বিশেষ, আর লক্ষ্মী হচ্ছেন পৌরাণিক, আমি যে শুরুতে বলেছিলাম যে লৌকিক দেবী। তুমি জানো যে হিন্দু ধর্মের একটি দেবী হচ্ছেন লক্ষ্মী। তো লক্ষ্মী পেঁচা দেখো, পুরাণ অনুসারে লক্ষ্মী হচ্ছে সৌন্দর্যের ও সমৃদ্ধির দেবী, এবং আর তার বাহন হচ্ছে পেঁচা। অর্থাৎ যে লক্ষ্মী যে দেবী, লক্ষ্মী দেবীর কথা মাথায় আসলে আমরা বুঝতে পারি যে তিনি সৌন্দর্য এবং সমৃদ্ধির দেবী। অর্থাৎ
অর্থাৎ তার কাছে সৌন্দর্য এবং সমৃদ্ধির জন্য মানুষ উপাসনা করে। এবং এই যে লক্ষ্মী দেবী, তার বাহন হচ্ছে পেঁচা, অর্থাৎ তিনি পেঁচার উপরে চড়ে বিচরণ করে বেড়ান। এই ধরনের একটি বিশ্বাস হিন্দু ধর্মের মানুষের মধ্যে রয়েছে। তো যাই হোক, কবি সেই প্রসঙ্গ এখানে নিয়ে এসছেন যে পেঁচাকে তিনি লক্ষ্মী পেঁচা বলছেন এ কারণে যে দেবী যে লক্ষ্মী পেঁচার উপরে বহন করে, পেঁচার উপরে কি বলবো যে চড়ে তিনি ব্রহ্মাণ্ড বিচরণ করেন। আবার পেঁচা হচ্ছে একটি লৌকিক পাখি, আর দেবী লক্ষ্মীও লৌকিকভাবে পূজিত হন। কবি মনে করেন লৌকিক এই পাখি যেমন প্রকৃতির বিশেষ এক তাৎপর্যকে ধারণ করে, তেমনি দেবী লক্ষ্মীর মধ্যেও আছে প্রকৃতির বিশেষ রূপ। অর্থাৎ দেখো, কবি এই দুটি বিষয়ের মধ্যেও প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি অনুভব করতে পেরেছেন। রূপময় বাংলার প্রাকৃতিক সমৃদ্ধি বোঝাতে আমরা লক্ষ্মীশ্রী কথাটি ব্যবহার করি। অর্থাৎ আমরা কাউকে লক্ষ্মী সম্বোধন করি, শ্রী সম্বোধন করি। এগুলো সম্বোধন করি কি কারণে? তার সৌন্দর্য বোঝাতে, তার ভালো কোনো গুণ বোঝাতে, তাই না? তো কবিও দেখো এই প্রসঙ্গ এখানে নিয়ে আসছেন। প্রকৃত অর্থে বাংলার যে প্রকৃতি, বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সমৃদ্ধি, সেই সৌন্দর্যের বিষয়টি উপস্থাপনের জন্য কবি মনে করেন এই সময় হারিয়ে গেলেও প্রকৃতি থেকে এই লক্ষ্মীশ্রী হারিয়ে যাবে না। প্রকৃতির বৈচিত্র্যে লক্ষ্মী পেঁচাও গেয়ে যাবে তার গান অনন্তকাল ধরে। অর্থাৎ এই যে লক্ষ্মী পেঁচা, এটাও একটা প্রকৃতির সৌন্দর্যের অনুষঙ্গ, প্রাকৃতিক সৌন্দর্যের একটি উপাদান। এই লক্ষ্মী পেঁচাও কি করবে না, তার গান বন্ধ করে দিবে না যদি কবির মৃত্যু হয়। অর্থাৎ মানুষের মৃত্যু হলেও লক্ষ্মী পেঁচা তার সেই যে লক্ষ্মী, অর্থাৎ সেই যে দেবী, তার তরে লক্ষ্মী পেঁচা কি করবে, গান গেয়ে যাবে। তার এই কর্মকাণ্ড সে বন্ধ করে দেবে না। কবি বলছেন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তাৎপর্যপূর্ণ, একটু দাগিয়ে রাখবে। সোনার স্বপ্নের স্বাদ অর্থাৎ মানুষের যে স্বপ্ন দেখা, মানুষের যে কল্পনা পিপাসু মানুষের যে সহজাত স্বপ্ন, সেই স্বপ্নটা পৃথিবী থেকে কখনোই ঝরে যাবে না। অর্থাৎ মানুষের এই স্বপ্ন দেখা থেমে থাকবে না। দেখো, নিত্যদিনের ভাঙা গড়ার খেলায় মানুষ ও মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও স্বাদকে পূরণ করে যাবে। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। অর্থাৎ দেখো যে প্রকৃতিও পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন হয় কিন্তু ধ্বংস হয়ে যায় না। অর্থাৎ হয়তোবা প্রকৃতি কি করে, সময়ের বিবর্তনে, অনেক সময়ের পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি তার কি করে, কিছুটা পরিবর্তিত হয়। তার চেহারা, তার রূপ, রস, গন্ধ একটু চেঞ্জ করলেও একেবারে বিনাশ হয়ে যায় না। মানুষের জীবনের যেমন বিনাশ রয়েছে, মানুষের যেমন মৃত্যু রয়েছে, কিন্তু প্রকৃতির কোনো মৃত্যু নেই, প্রকৃতির কোনো বিনাশ নেই। প্রকৃতি তার আপন পরিচয় আজীবন বয়ে বেড়াবে। ঠিক আছে? এজন্য দেখো, কবি বলছেন যে তিনি যখন থাকবেন না, তখন প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। অর্থাৎ মানুষের স্বপ্ন দেখা, কল্পনা পিয়াসী যে মানুষের মন, সেই কল্পনা বা স্বপ্নটা আসলে প্রকৃতিকে কেন্দ্র করে। তো মানুষ যদি মৃত্যুবরণ করেও মানুষের সেই স্বপ্ন এবং কল্পনা প্রকৃতি পূরণ করতেই থাকবে। এই জন্য কবি প্রশ্ন করছেন যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ পৃথিবীতে কখনোই এই স্বপ্নের যে সোনার যে স্বপ্ন এবং স্বাদ এবং কল্পনা, এগুলো কখনোই কি হবে না, ঝরে যাবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না, ক্ষয়ে যাবে না। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই যে দেখো, এই ঘটনাগুলো কিন্তু প্রকৃতির এক একটি ঘটনা।
কি বলছেন কবি এখানে? কবি বলছেন যে দেখো, মৃদু অর্থ ধীরে বা আস্তে, কলরব অর্থ বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন। কবি এই চরণে প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি বলতে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু প্রাকৃতিক এক একটি অনুষঙ্গ, এক একটি উপাদান। যে আলো উত্তাপহীন সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ গন্ধকে বোঝানো হয়েছে। এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনিকে মৃদুভাবে শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করেন। প্রকৃতির নিস্তব্ধতা কবিকে তার খুব কাছে নিয়ে আসে। অর্থাৎ চিন্তা করে দেখো, এই যে ছবিগুলো একটু দেখো, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অর্থাৎ প্রকৃতি সবসময়ই, প্রকৃতিতে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ এই যে শান্ত বাতি অর্থাৎ মৃদু যে আলো, সেই আলোটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিজে গন্ধ, প্রকৃতিতে এক ধরনের গন্ধ যেটা কবি অনুভব করেন, সেই গন্ধটাকে কবি ভিজে গন্ধ বলছেন। মৃদু কলরব, এবং প্রকৃতিতে সবসময়ই কোনো না কোনো কলরব হচ্ছে, অর্থাৎ কোনো না কোনো আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে। হতে পারে সেটি কোনো পাখির আওয়াজ, হতে পারে কোনো গাছের শব্দ, হতে পারে কোনো বাতাসের শব্দ, মানে সব মিলিয়ে একটি কলরব, একটি একটি গুঞ্জন যেন সর্বদাই কবি তার কর্ণঘোরে শুনতে পান। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। যখন দিনের শেষে সন্ধ্যা হয়, তখন খেয়া নৌকাগুলো কি করে, একেবারে ঘাটের কাছাকাছি এসে থেমে যায়। তো এই যে ঘটনাগুলো, এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো কবির চোখ এড়িয়ে যায় না। কবি এই বিষয়গুলো তার চোখে ধরতে পেরেছেন, এবং এই বিষয়গুলোকে কবি প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবেই, শাশ্বত কর্মকাণ্ড হিসেবেই এই কবিতার মধ্যে উপস্থাপন করেছেন। ঠিক আছে? অর্থাৎ দেখো, প্রকৃতির যে নিস্তব্ধতা, এই বিষয়টিকে কবি এভাবে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি বলতে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। যে আলো উত্তাপহীন সে আলোর উপস্থিতি লক্ষ্য করেন কবি। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ গন্ধ, অর্থাৎ প্রকৃতির নিজের যে গন্ধ, প্রকৃতির যে একটি সুবাস রয়েছে, গন্ধ রয়েছে, সেটিকে কবি ভিজে গন্ধ বলছেন। এই সব মিলিয়ে একটি যে সম্মিলিত ধ্বনি, একটি সম্মিলিত যে কলরব, সেটি কবি শুনতে পান। প্রকৃতপক্ষে উত্তাপহীন প্রকৃতির আলো থেকে কবি এক ধরনের নীরবতাকে উপলব্ধি করেন। প্রকৃতির নিস্তব্ধতা কবিকে তার কাছে নিয়ে আসে। অর্থাৎ আমরা প্রথমে বলেছিলাম যে কবি জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি। তিনি প্রকৃতিকে, বাংলার রূপকে, বাংলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে এমন ভাবে উপলব্ধি করেছেন যা অন্য কেউ উপলব্ধি করেনি। অর্থাৎ প্রকৃতির একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুষঙ্গটিও কবির দৃষ্টি এড়িয়ে যায়নি। এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। দেখো, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এই লাইনটা দাগিয়ে রাখবে। অর্থাৎ এতক্ষণ যে গল্পগুলো কবি বললেন, প্রকৃতির যে বিভিন্ন খেয়াল, প্রকৃতির যে বিভিন্ন ঘটনা, কর্মকাণ্ড, প্রকৃতির যে সৌন্দর্য বা প্রকৃতির যাবতীয় বিষয়, কবি যা যা উপস্থাপন করেছেন, যে যে বিষয়গুলো এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছেন, তো এই গল্পগুলো বেঁচে রবে চিরকাল। অর্থাৎ প্রকৃতির এই যে প্রবাহমানতা, এটা হচ্ছে একেবারে শাশ্বত, চিরন্তন। এটা একেবারে চিরকাল এই ঘটনা ঘটতেই থাকবে। কখনোই প্রকৃতির এই বিষয়গুলো থেমে যাবে না। কখনোই প্রকৃতির এই যে ঘটনাগুলো কবি এখানে উপস্থাপন করেছেন, এগুলো কখনোই কি হবে না, থেমে থাকবে না, কখনোই বন্ধ হয়ে যাবে না, এগুলো কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না। অর্থাৎ পৃথিবীতে এই সকল প্রকৃতির যত ঘটনা রয়েছে, গল্প রয়েছে, প্রকৃতি এই গল্পগুলো, এই ঘটনাগুলো আজীবন বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে। দেখো, কবি এখানে প্রকৃতির রূপময় রহস্যের দীর্ঘস্থায়িত্বকে বুঝিয়েছেন। প্রকৃতি নিবিষ্ট কবি প্রকৃতির রূপময় বৈচিত্র্যের প্রতি সমর্থন করেছেন নিজেকে। তাই প্রকৃতির মাঝে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান, সে গল্প তার কাছে ক্ষণকালের বলে মনে হয় না। কারণ তার দৃঢ় বিশ্বাস, এ গল্প
তার সময়কে ছাড়িয়ে মহাকালের বিস্তারে নিজেকে মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এ সময় হারিয়ে যাবে না। পৃথিবীর শেষাবধি কবিকল্পের এসব গল্প বেঁচে থাকবে। অর্থাৎ আমি যেটা বললাম যে আসলে প্রকৃতি একেবারে দীর্ঘস্থায়ী। হ্যাঁ, তো সেই দীর্ঘস্থায়ীভাবে প্রকৃতি তার যে নিজ নিজ কর্মকাণ্ড সে তা করতেই থাকবে। অর্থাৎ প্রকৃতির রূপময় যে বৈচিত্র্য সেটিকে কবি এখানে সমর্থন করছেন, এবং প্রকৃতির মাঝে তিনি নির্জনতার যে গল্প শুনতে পান সেই গল্প তার কাছে ক্ষণকালের বলে মনে হয় না। অর্থাৎ মানুষের জীবন ক্ষণকালের, মানুষের জীবন অল্প সময়ের, মানুষের জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতির যে প্রকৃতি এরকম ক্ষণকালের নয়। অর্থাৎ প্রকৃতি চিরস্থায়ী, একেবারে দীর্ঘস্থায়ী। কারণ তার দৃঢ় বিশ্বাস এই গল্প তার সময়কে ছাড়িয়ে মহাকালের বিস্তারে নিজেকে মেলে ধরবে। তার সময়কে ছাড়িয়ে অর্থাৎ মানে কবি বিশ্বাস করেন যে কবির মৃত্যুর পরও অনন্ত কাল ধরে, অনন্ত সময় ধরে, মহাকাল ধরে প্রকৃতি তার নিজের বিস্তার মেলে ধরবে। এ কারণে তার সঙ্গে এ সময় হারিয়ে যাবে না। পৃথিবীর শেষাবধি কবি কল্পের এসব গল্প বেঁচে থাকবে। অর্থাৎ একদম পৃথিবীর শেষ পর্যায়ে, পৃথিবীর ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃতি তার এই গল্পগুলো বয়ে বেড়াবে। ঠিক আছে, এবার আসো, কবি বলছেন যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এই দুটা লাইন, এই যে এই যে লাইন, এই লাইনটি খুবই তাৎপর্যপূর্ণ, একটু দাগিয়ে রাখবো। ঠিক আছে, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ মানুষের সৃষ্টি যে সভ্যতা, মানুষের সৃষ্টি যে নগর, মানুষের সৃষ্টি যে শহর বন্দর, অর্থাৎ মানুষ সেই সৃষ্টির পর থেকে বিভিন্ন সময়ে মানুষ কি করেছে, সভ্যতা গড়ে তুলেছে, শহর নগর বন্দর গড়ে তুলেছে, কিন্তু একটা সময়ে সেগুলো আবার নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এজন্য কবি এখানে দুটি সভ্যতার উদাহরণ দিয়েছেন। সেটি কি, এশিরিয়া অর্থাৎ এশিরীয় যে সভ্যতা সেটি, আর হচ্ছে বেবিলন, বেবিলনীয় সভ্যতা। এই দুটি সভ্যতা এখন বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা সময় এই সভ্যতাগুলো অনেক বেশি সমৃদ্ধ ছিল, অনেক বেশি প্রাণবন্ত ছিল, এখানে অনেক মানুষের বসবাস ছিল। ঠিক আছে, মানুষ শহর গড়ে তুলেছিল, নগর গড়ে তুলেছিল, সভ্যতা গড়ে তুলেছিল, কিন্তু সেই শহর নগর বন্দর সভ্যতা এখন আর দেখা যায় না, এখন আর সেই নগর দেখা যায় না। এখন হয়তো তার পরিবর্তে মানুষ নতুন করে নতুন ভাবে আবার নতুন সভ্যতা গড়ে তুলেছে, কিন্তু এই সভ্যতাও একটা সময়ে এই এশিরিয়া এবং বেবিলনের মতো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো কবি সেই সত্যটাই এখানে বোঝাতে চেষ্টা করেছেন। সেটি কি, যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়েছে। অর্থাৎ এশিরিয়া ও বেবিলন দুটোই সভ্যতার নাম, যা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কবি মনে করেন মানুষ তার আত্মপ্রতিষ্ঠার প্রয়োজনে যে বৃহৎ সভ্যতা গড়ে তুলেছিল তা আজ পৃথিবীতে অস্তিত্বহীন। অর্থাৎ মানুষ তার নিজের প্রয়োজনে কি করে থাকে, বিভিন্ন কিছু সৃষ্টি করে থাকে, অনেক কিছু আবিষ্কার করে, অনেক কিছু প্রতিষ্ঠা করে। ঠিক তেমনি এই সভ্যতাগুলো মানুষ গড়ে তুলেছিল তার নিজেদের প্রয়োজনে, কিন্তু সময়ের বিবর্তনে, সময় পরিবর্তনের সাথে সাথে সেই সভ্যতাগুলো আজ পৃথিবী থেকে কি হয়েছে, একেবারে হারিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব আর তেমন খুঁজে পাওয়া যায় না, ধ্বংস হয়ে গেছে মানব সৃষ্ট সেসব সভ্যতা। কিন্তু প্রকৃতির মধ্যে মানুষের জীবনের যে বিচিত্র অনুভব তা কখনো শেষ হয় না। অর্থাৎ এই মানুষের কৃত্রিম যে সভ্যতা মানুষ গড়ে তোলে, অর্থাৎ এই যে আমরা এখন বর্তমানে যে সকল রাস্তাঘাট, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান, বিল্ডিং, বিভিন্ন ভবন, উঁচু উঁচু ভবন, এগুলো দেখছি, এইগুলো একটা সময় কি হয়ে যাবে, হয়তো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রকৃতির যে বিচিত্রময়তা, প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বা বিচিত্রময়তা কখনো শেষ হবে না। কারণ প্রকৃতি রহস্যময়, সে তার সৌন্দর্য আপনি সৃষ্টি করেছে। অর্থাৎ প্রকৃতিকে মানুষ সৃষ্টি করেনি, প্রকৃতি আপনা থেকেই সৃষ্টি হয়েছে। এ কারণে তার কখনো ধ্বংস হয় না। হয়তো সে তার নিজের রূপ চেহারা পরিবর্তন করে, কিন্তু একেবারে সভ্যতা যেভাবে ধ্বংস হয় সেভাবে একেবারে ধ্বংস হয়ে যায় না। এই কারণে সভ্যতা ধ্বংস হলেও এই সৌন্দর্য কখনো শেষ হবে না। অর্থাৎ মানুষের কৃত্রিম যে সকল সৃষ্টি, আবিষ্কার,
রয়েছে আবিষ্কার মানুষ যে সকল কৃত্রিম বিষয়গুলো সৃষ্টি করে আবিষ্কার করে বা তৈরি করে সেই বিষয়গুলো একটা সময় হয়তোবা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু প্রকৃতি সেটি স্বাভাবিক স্বাভাবিক তার প্রকৃতির স্বাভাবিকতার কারণেই প্রকৃতির কখনো ধ্বংস নেই, প্রকৃতির কখনো সৌন্দর্যের শেষ নেই। এই হচ্ছে সেই দিন এই মাঠ কবিতা নিয়ে আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলবে, তোমরা বাড়িতে সেদিন এই মাঠ কবিতা থেকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করবে নিজেদের খাতায়। সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা